নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আলোর নেশা। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। আলোর নেশা। আমরা আরো আলো আরো আলো করিয়া গেটের মতো খুঁজিয়া বেড়াইতেছি, কিন্তু হঠাৎ তীব্র আলোর সাক্ষাৎ ঘটিলে চট করিয়া চোখ বুজিয়া ফেলি। অনাবৃত আলোকের উগ্র দেবসুরা আকণ্ঠ পান করিতে পারি না। নেশা হয়। টলিতে টলিতে আবার নর্দমার অন্ধকারে হোঁচট খাইয়া গিয়া পড়ি। আলোকের ঝর্ণা ধারায় ধৌত হইবার প্রস্তাবটা মন্দ নয়, কিন্তু ঝর্ণার তোরে ডুবিয়া মরিবার আশঙ্কা আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখা উচিত। এক রাস এলোমেলো উপমার মধ্যে আসল কথাটা জট পাকাইয়া গেল। ইহাকেই বলে ধান ভানিতে শিবের গীত। পৃথিবীতে আজ পর্যন্ত যত প্রণয় ব্যাপার ঘটিয়াছে, অন্তত সেই সব প্রণয় ব্যাপারের লিপিবদ্ধ ইতিহাস আছে। তাহা আলোচনা করিলে দেখা যায় 15 আনার ক্ষেত্রে নায়ক নায়িকা কোনো বিপদ হইতে উদ্ধারের ফলে উভয়ের মধ্যে প্রণয় বীজ অঙ্কুরিত হইয়াছে। এই প্রথাটির অনেক সুবিধা আছে। এক ঢিলে অনেকগুলি পাখি মারা যায়। নায়ক বীর, নায়িকা কোমলাঙ্গী ইত্যাদি অনেক ভালো ভালো কথা একসঙ্গে বলা হইয়া যায়। তাই আমারও লোভ হইতেছে যে এই চিরাচরিত সুন্দর প্রথাটিকে অবলম্বন করিয়া গল্প আরম্ভ করি। কিন্তু একটা বড় প্রতিবন্ধ রহিয়াছে। অন্য সময় যাহা খুশি বলিতে পারি, কিন্তু গল্প বলিতে বসিয়া নিছক সত্য কথা বলিতেই হইবে, এমনকি রসের রসান পর্যন্ত দেওয়া চলিবে না, ইহাই আধুনিক সাহিত্য কলার নবন্যায়। সুতরাং সত্যের খাতিরে স্বীকার করিতে হইতেছে যে উপস্থিত ক্ষেত্রে নায়িকাই নায়ককে প্রথমে বিপদে ফেলিয়া বিপদ থেকে উদ্ধার করিয়াছিল। নায়কের নাম হারান। হারান নাম শুনিয়া ঘৃণায় শিহরিয়া উঠিবেন না। সে বাঙালি যুবক সম্প্রদায়ের মূর্তিমান নমুনা। অর্থাৎ তাহাকে দেখিলেই বাঙালি যুবক বলিতে কি বুঝায় তাহা মোটামুটি আন্দাজ করিয়া লওয়া যায়। সে কলেজে পড়ে। সে রোগা ও কালো, লম্বাও নহে, বেটেও নহে। সে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধির লক্ষণ মুখে কিছু প্রকাশ পায় না। মুখখানি ঈষৎ শীর্ণ, চোখে একটা অস্বচ্ছন্দ সংকোচের ভার। কখনো কখনো আঘাত পাইয়া তাহার রূঢ়তার শিখায় চলিয়া ওঠে। বাঙালির মজ্জাগত অভিমান, সেন্সিটিভনেস চারিদিক হইতে খোঁচা খাইয়া যেন এই কালে ভীরু এবং দুঃসাহসী হইয়া উঠিয়াছে। শিক্ষার ধারা যে পথে গিয়াছে, সহবত সে পথে যাইতে পারে নাই, তাই মনটা তাহার আশ্রয়হীন নিরালম্ব হইয়া আছে। হারান মেসে থাকিয়া কলেজের 3rd ইয়ারে পড়ে। বয়স 20। তাহার বাবা গোয়ালন্দ জাহাজ অফিসের হেড ক্লার্ক। হারান বিএ পাশ করিলেই বাবার অফিসে ঢুকিবে, এইরূপ একটা কথা স্থির হইয়া আছে। কিন্তু তাই বলিয়া সে লেকে বেড়াইতে যাইবে না এমন কোনো কথা নাই। আমি জোর করিয়া বলিতেছি, সে লেকে বেড়াইতে গিয়াছিল এবং সন্ধ্যার পর বৃষ্টিতে ভিজিয়া ঢোল হইয়া বাসায় ফিরিয়াছিল। সঙ্গে ছাতা ছিল না। ইহার অপেক্ষাও পরিতাপের বিষয়,
তাহার পকেটে পয়সা ছিল না। আষাঢ় মাসের সন্ধ্যায় হাতে ছাতা ও পকেটে পয়সা না লইয়া যে ব্যক্তি পথে বাইর হয়, তাহার মতো নিরেট পৃথিবীতে আর কয়জন আছে? তবে সত্য কথা বলিতে হইল, হারানের বাবা তাকে মাসে মাসে 30 টাকা করিয়া পাঠাইতেন বটে, কিন্তু তাহার ছাতা ছিল না। ছাতাটা গত বর্ষায় ছিঁড়িয়া ব্যবহারের অনুপযোগী হইয়া গিয়াছিল, কিন্তু তাই বলিয়া সে লেকে বেড়াইতে যাইবে না? এই যে বড় অন্যায় কথা। জলে ভিজিয়া হারানের চেহারা হইয়াছিল একটি সিক্ত মার্জারের মতো। সে চুপসিয়া একেবারে আধখানা হইয়া গিয়াছিল। কাপড় ও কামিজ গায়ে জুড়িয়া গিয়াছিল। জুলফি হইতে জল গড়াইয়া চিবুক বহিয়া ছড়িয়া পড়িতেছিল। বৃষ্টি তখনও থামে নাই, তবে বেগ অনেকটাই কমিয়াছিল। তাহারই মধ্য দিয়া ভিজা ভারী জুতার নানাবিধ শব্দ করিতে করিতে সে চলিয়াছিল। কিন্তু যাইতে হইবে অনেক দূর, শহরের অন্য প্রান্তে। একটা রিকশার ঝুনঝুনি পর্যন্ত কোথাও শোনা যাইতেছিল না। যে পথ দিয়ে হারান চলিয়াছিল সেটা সাধারণত একটু নির্জন। এখন বৃষ্টির প্রভাবে একেবারে জনশূন্য হইয়া গিয়াছিল। একটা ছোট চৌমাথা পার হইয়া গিয়া তাহার বিপদ উপস্থিত হইল। রাস্তার মাঝামাঝি পৌঁছতেই পিছন হইতে মোটর হর্নের অধীর চিৎকার শুনিয়া সে ঘাড় ফিরিয়া দেখিল মোটরখানা তাহার অত্যন্ত কাছে আসিয়া পড়িয়াছে। তাড়াতাড়ি সরিয়া যাইবার চেষ্টা করিতেই পা পিছলাইয়া গেল। সে চিত হইয়া ভূমিশয্যা গ্রহণ করিল। মোটর চালক ঠিক সময়ে মোটর রুকিয়া ফেলিল বটে, কিন্তু স্কিড করিয়া গাড়িখানা প্রায় গজ 2 অগ্রসর হইয়া গেল। চিৎপাতিত হারান দেখিল সে মোটরের তলায় বিরাজ করিতেছে। মোটরের ভিতর হইতে একটি ভয়সূচক ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল। গাড়ির আরোহিণী চালকের আসন হইতে নামিয়া আসিয়া দেখিল হারান সরীসৃপের মতো কোনো প্রকারে মাথাটি গাড়ির তলা হইতে বাহির করিয়া সম্মুখের নম্বর প্লেটের পানে বুদ্ধিভ্রষ্টের মতো তাকাইয়া আছে। গাড়ির সোফার এতক্ষণে নিঃশব্দে নিজের ন্যায্য স্থানে আসিয়া বসিয়াছিল। আরোহিণী বিপন্ন কণ্ঠে তাহাকে ডাকিল, প্যারে জলদি আও। প্যারে ও আরোহিণী দুজনে মিলিয়া নম্বর প্লেটের পাঠনিরত হারানকে তলা হইতে টানিয়া বাহির করিল। হারানের লাগে নাই। সে উঠিয়া দাঁড়াইয়া বিচবিচ করিয়া বলিল, 37942। আরোহিণী ও সোফার মুখ তাকাতাকি করিল। সোফার ক্ষিপ্র দৃষ্টিতে একবার চারিদিকে চাহিয়া দেখিল পুলিশ বা অন্য কেহ কোথাও নাই। সে পুনর্বার গাড়িতে উঠিয়া স্টার্ট দিল। আরোহিণী কিন্তু ইতস্তত করিতে লাগিল। একটা লোককে চাপা দিয়া নির্বিকার চিত্তে প্রস্থান করিতে বোধ হয় বিবেকে বাঁধিল। সোফার জাতীয় জীবের বিবেক বলিয়া কিছু নাই। আরোহিণী জিজ্ঞাসা করিল, আপনার লাগেনি তো? হারান চমকিয়া উঠিল। দেখিল একটি নব যুবতী তাহার সম্মুখে দাঁড়াইয়া ভিজিতেছে। সে যেন আতকিয়া উঠিয়া বলিল, না না লাগেনি। তারপর আর কোনো কথা ভাবিয়া না পাইয়া বলিল, 37942। নবযুবতীর মুখে দুশ্চিন্তার ছায়া পড়িল। সে বলিল, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। হারান বলিল, না না দরকার নেই। এই সময় বিবেকহীন সোফাটা দূরে একজন লোক আসিতে দেখিয়া তাড়াতাড়ি গাড়ির দরজা খুলিয়া বলিল, আইয়ে বাবু, জলদি ভিতরে আইয়ে। তন্দ্রাচ্ছন্নের মতো হারান গাড়ির ভিতরে গিয়া বসিল। নবযুবতীটি
তাহার পাশে বসিল, গাড়ি ছাড়িয়া দিল। হারান মনে মনে না 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 বলিতেছিল, কিন্তু তাহা কেহ শুনিতে পাইল না। নবযুবতী সোফারকে বলিল, ঘর চলো। তারপর হারানের দিকে ফিরিয়া জিজ্ঞাসা করিল, আপনি ঠিক বলছেন? আপনার লাগেনি? হারান সজোরে মাথা নাড়িয়া বলিল, না। যুবতী স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, তবু ভালো। আমার এমন ভয় হয়েছিল। কিছুক্ষণ কোনো কথা হইল না। হারানের অঙ্গন নির্গলিত জল মোটরের ভিতরটা ক্লেদাক্ত করিয়া তুলিল। হারান কাঠের মতো শক্ত হইয়া রহিল। যুবতী জিজ্ঞাসা করিল, আপনার বাড়ি কোন দিকে? হারান বাসার ঠিকানা দিল। যুবতী বলিল, আমাকে বাড়িতে নামিয়া দিয়া পেয়ারে আপনাকে বাসায় পৌঁছে দেবে। তারপর হঠাৎ হাসিয়া ফেলিয়া কহিল, আপনি এমন হঠাৎ পড়ে গেলেন যে গাড়ি থামানো গেল না। আচ্ছা, কে মোটর চালাচ্ছিল? আপনি দেখেছিলেন কি? হারান মাথা নাড়িল। এই প্রশ্নের মানেই বুঝিতে পারিল না। গাড়ি আসিয়া চক্র বেড়ে রোডের কাছাকাছি একটা বড় বাড়ির সম্মুখে দাঁড়াইল। বাড়ির ঘরে ঘরে উজ্জ্বল বৈদ্যুতিক বাতি জ্বলিতেছে। যুবতী নামিয়া পড়িয়া বলিল, আচ্ছা, আপনাকে তাহলে পৌঁছে দিক। হারানো নামিবার উপক্রম করিতেছিল। যুবতী কহিল, না না, আপনি নামবেন না, প্লিজ। প্যারে বাবুকে মোকাম পৌঁছাও। তারপর গাড়ির মধ্যে গলা বাড়াইয়া মৃদু কণ্ঠে বলিল, আই এম ভেরি সরি ফর দ্য অ্যাক্সিডেন্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, গুড নাইট। বলিয়া হাসিয়া একবার নড় করিয়া দ্রুত পদে গৃহে প্রবেশ করিল। বৃষ্টি এদিকটায় তখন থামিয়া গিয়াছিল। যথা সময়ে হারান মোটর চড়িয়া বাসায় গিয়া পৌঁছাইল। অতঃপর হারানের মনের ভাব যদি পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করিতে আরম্ভ করা যায়, তাহা হইলে এ কাহিনী শেষ করিবার দুরাকাঙ্ক্ষা ত্যাগ করিতে হয়। হিমাদ্রি সিংহে যেদিন আকস্মিক আসন্ন আষাঢ় নামিয়া আসে, সেদিন শিলা সংকীর্ণ পথে রুদ্ধ বেগে স্রোতস্বিনী কিরূপ অবস্থা হয়, তাহার যথার্থ বিবরণ দান করা সকলের কর্ম নহে। আমি কেবল এইটুকু বলিয়া ক্ষান্ত হইব যে হারান সেই রাত্রে জাগিয়াই কাটাইয়াছিল। পরদিন বেলা প্রায় 9:30টার সময় একটি ভদ্রলোক মেশে তাহার সহিত দেখা করিতে আসিলেন। ইংরাজি বেশে সুসজ্জিত মধ্যবয়সী ভদ্রলোক। চালচলনে একটা গাম্ভীর্য ও গুরুত্ব আছে। তাহাকে দেখিয়াই হারান সন্ত্রস্ত হইয়া উঠিল। হারান তখন স্নান করিয়া চুল আঁচড়াইতেছিল। ভদ্রলোক পাষাণের চশমার ভিতর দিয়া তাহাকে নিরীক্ষণ করিয়া বলিলেন, আপনি কাল রাত্রে মোটর চাপা পড়েছিলেন? আমার মেয়ে মিন্টু গাড়িতে ছিল, তারই মুখে শুনলুম। আমার নাম শ্রী হেমেন্দ্রনাথ ভট্ট। ঘরে একটি মাত্র চেয়ার ছিল। হারান তাড়াতাড়ি তাহা অগ্রসর করিয়া দিল। হেমেন্দ্রবাবু তাহাতে উপবেশন করিয়া কাঠকেশ হইতে কাঠ বাহির করিয়া হারানের হাতে দিয়া বলিলেন, আমাকে বোধহয় আপনি চেনেন না। তাহার কণ্ঠস্বরে একটু কৃপার আভাস পাওয়া গেল। হারান কাঠ পড়িয়া দেখিল, হেমেন্দ্র বাবু কেউ কেটা নন, হাইকোর্টের একজন মস্ত চাকরে, বোধহয় 2-2.5 হাজার টাকা মাইনে পান। হারান কাঠখানি সসম্ভ্রমণে হাতে ধরিয়া দাঁড়াইয়া রহিল। হেমেন্দ্র বাবু গম্ভীর মুখে বলিলেন, কালকের ঘটনা যেরকম শুনলুম তাতে আপনারই দোষ দেখা যাচ্ছে। হারানের বুক ঢিপ ঢিপ করিয়া উঠিল। যে দোষী তাহারই দণ্ড হইয়া থাকে। হেমেন্দ্র বাবু হাইকোর্টের মস্ত বড় লোক,
তবে কি তিনি হারানের দণ্ডবিধানের জন্য আসিয়াছেন? হেমেন্দ্রবাবু পুনশ্চ বলিলেন, এইরকম বেপরোয়া ভাবে পথ চলা উচিত নয়। সকলেরই সিভিক ডিউটি আছে। হারান স্পন্দিত বক্ষে ভাবিল, সিভিক ডিউটি কাহাকে বলে? ভবিষ্যতে সাবধান হয়ে পথ চলবেন। হারান ক্ষীণ স্বরে বলিল, যে আজ্ঞে। হারানকে পুরো দস্তুর ভয় পাওয়াইয়া হেমেন্দ্র বাবু ঈষৎ সদয় কণ্ঠে বলিলেন, যাই হোক, আপনার যে আঘাত লাগেনি এই যথেষ্ট। আমার মেয়ে মিন্টু একটু চিন্তিত হয়েছিল, সেই আমাকে আপনার খোঁজ খবর নিতে পাঠাইলে। আপনার নাম কি? বাষ্পরুদ্ধ স্বরে হারান বলিল, শ্রী হারানচন্দ্র লাহিড়ী। হেমেন্দ্রবাবু গাত্রোত্থান করিয়া বলিলেন, কোর্টে যাব বলে তৈরি হয়ে বেরিয়েছি, অন দা ওয়ে আপনাকে দেখে গেল। তারপর লৌকিক শিষ্টাচার অনুযায়ী বলিলেন, আপনার সঙ্গে আলাপ হয়ে ভারী খুশি হলাম। আমার বাড়িতে যদি কখনো যান আরো খুশি হব। বলিয়া আঙ্গুল তুলিয়া অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। তারপর কি হলো? এইখানেই তো ওই ব্যাপারটা শেষ হইবার কথা। গরুর গাড়ির চাকার সহিত দৈবক্রমে পুষ্পক রথের মাঠ গার্ডের ছোঁয়াছুঁই হইয়াছিল। তাহাতে গরুর গাড়ির তো যখন হইবার কথা নয়, অথচ ফিল অফ দি ব্ল্যাঙ্কস নামক যে ধাঁধার সৃষ্টি করিয়া পরীক্ষক বৃন্দ ছাত্রদের ঠকাইয়া থাকেন, সেইরূপ একটি ধাঁধার অবতারণা এখানে করা দরকার। কারণ হারানের ন্যায় লোকের মনস্তত্ত্ব বিশ্লেষণ করার মতো ক্লান্তিকর কাজ আর নাই। মৌখিক শিষ্টাচার ও আন্তরিক নিমন্ত্রণে কি তফাৎ, তাহা হারান বুঝিত না। অবশ্য বিজ্ঞ ব্যক্তিও যে সবসময় ধরিতে পারেন না, এ কথাও স্বীকার করিতে হইবে। ধমক দিয়া ফরিয়াদিকে আসামি করা যায়, এই তত্ত্ব সকলের সুবিদিত নহে। তাহার উপর যে নবযুবতীটির নাম মিন্টু, সে হারানের জন্য চিন্তিত হইয়াছিল, ইহাও স্মরণ রাখিতে হইবে। একদিকে সংকোচজড়তা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, অপরদিকে দুর্নিবার্য বাসনা, এই দুই পক্ষে দেব দানবের দড়ি টানাটানি। এক কথায় হারানের মনস্তত্ত্ব রূপ নীরস সমস্যার পাদপূরণের ভার পাঠকের হাতে অর্পণ করিয়া আমার পুরো এক সপ্তাহ কাটিয়া দিলাম। এক সপ্তাহ পরে একদিন বৈকালে হারান গুটি গুটি হেমেন্দ্রবাবুর বাড়িতে উপস্থিত হইল। বুকের ধরফারানি চাপিয়া দারোয়ানকে জিজ্ঞাসা করিল, বাবু কোথায়? দারোয়ান অফিস ঘর দেখাইয়া দিল। হারানের ইচ্ছা হইল এইখান হইতে পলায়ন করে, আর পা উঠিতেছিল না। তবু সে জোর করিয়া অফিস রুমে ঢুকিয়া হেমেন্দ্রবাবুকে একটা নমস্কার করিয়া দাঁড়াইল। হেমেন্দ্রবাবু চিনিতে না পারিয়া ঈষৎ ভ্রুকুটি করিলেন। প্রথমটা ভাবিলেন তাহার অফিসের কোনো ছোকরা কেরানি, হয়তো কোনো বিপদে পড়িয়া তাহার শরণাপন্ন হইয়াছে। তারপর হঠাৎ চিনিতে পারিয়া বলিলেন, ও ইউ আর দ্য ইয়াং ম্যান, মনে পড়ছে। তারপর খবর কি? বসুন। হেমেন্দ্রবাবু একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। মিন্টুর অবৈধ গাড়ি চালনার ফলে যে ক্ষুদ্র ঘটনার উৎপত্তি হইয়াছিল, তাহা সম্পূর্ণরূপে মিটিয়া গিয়াছে মনে করিয়া তাহার হিসেবে তিনি মন হইতে মুছিয়া ফেলিয়াছিলেন। এখন হারানকে পুনরায় আবির্ভূত হইতে দেখিয়া তিনি ভাবিলেন, আবার কি হলো? হারান উপবিষ্ট হইলে দু একটা সাধারণ কথার পর তিনি জিজ্ঞাসা করিলেন, কি খবর বলুন তো? আমার সঙ্গে কি কোনো দরকার আছে? একটা কোনো দরকারের কথা আবিষ্কার করিতে পারিলে বোধ করি হারান বাঁচিয়া যাইত। সে সংকুচিত হইয়া ক্ষীণ স্বরে বলিল, না, আমি এমনি দেখা করতে এসেছি। সোশ্যাল কল? ও, তা বেশ বেশ। মুখের উৎফুল্লতার ভাব আনিয়া হেমেন্দ্রবাবু দ্বিধা পড়ে উঠিয়া দাঁড়াইলেন। বলিলেন, আসুন,
ড্রয়িং রুমে গিয়ে বসা যাক বলিয়া পাশের দরজা দিয়া হারানকে একটি চমৎকার সুসজ্জিত কক্ষে লইয়া গেলেন। ড্রয়িং রুমে মিন্টু বাহিরে যাবার জন্য সাজিয়া গুছিয়া বসিয়াছিল। হেমেন্দ্রবাবু কন্যাকে সম্বোধন করিয়া একটু অস্বচ্ছন্দের হাসি হাসিয়া বলিলেন, মিন্টু, দেখো থেকে চিনতে পারো কিনা? আসলে হারানের নামটা তিনি কিছুতেই স্মরণ করিতে পারিতেছিলেন না। পিতার চেয়ে মিন্টুর স্মরণ শক্তি বেশি। সে তাহার সহাস্য চোখ দুটি তুলিয়া বলিলেন, চিনেছি বই কি, উনি তো হারান বাবু। হারান একটা অনভ্যস্ত আড়ষ্ট নমস্কার করিল। সকলে উপবিষ্ট হইলেন। শিক্ষা ও আবহাওয়ার গুণে মিন্টু বাইরে একটু চপল ও তরল স্বভাবের হইয়া পড়িলেও তাহার মনের ভিতরটা সরল ও সাদাসিধেই রহিয়া গিয়াছিল। আলোর সমুদ্রে সে মনের সুখে সাঁতার কাটিতেছিল। নিম্নে অতলে যে সব দংশষ্ট করাল ক্ষুদিত জীব ঘুরিয়া বেড়ায়, তাহার সঙ্গে সাক্ষাৎ পরিচয় তখনও হয় নাই। সে ভারী সুন্দরী, সবে মাত্র 18 পা দিয়েছে। রূপ, যৌবন, শিক্ষা, মিষ্ট স্বভাব, ধনী বাপ ইত্যাদি নানা কারণ মিলিয়া সে উচ্চ সমাজের মধ্যে পরম লোভনীয় বেল এর আসনে অধিষ্ঠিত হইবার উপক্রম করিতেছিল। হারানের সঙ্গে সে বেশ সহজ সহৃদয়ের সঙ্গে কথা আরম্ভ করিল, কিন্তু হারান এমন মুখবধির প্রাণীর মতো বসিয়া রহিল যে শেষ পর্যন্ত তাহাকে থামিয়া যাইতে হইল। হারান অনেক চেষ্টা করিয়াও না পারিল ভালো করিয়া মিন্টুর মুখের পানে চাহিতে, না পারিল গুছিয়ে দু কথা বলিতে। হ্যাঁ না এই একাক্ষর শব্দ দুটো ছাড়া তাহার মুখ দিয়া আর বিশেষ কিছু বাহির হইল না। অথচ গত 7 দিন ধরিয়া সে কতই সংকল্প করিয়াছিল। মিনিট 15 পরে হেমেন্দ্রবাবু আলস্য ভরে একটা হাই চাপিয়া উঠিয়াবার উপক্রম করিতে হারানো চমকাইয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, আমি তাহলে আজ? মিন্টুও উঠিয়া দাঁড়াইয়া স্মিত মুখে বলিল, চললেন? আচ্ছা, আবার আসবেন। হারান ঘাড় নাড়িয়া একটা নমস্কার করিয়া তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া গেল। সে চলিয়া যাইবার পর পিতা ও কন্যা কিছুক্ষণ পরস্পরের মুখের দিকে তাকাইয়া রহিলেন। তারপর হেমেন্দ্রবাবু মুখের একটা ভঙ্গি করিয়া বিরস কণ্ঠে বলিলেন, পুয়ার ফেলো, হি ওয়াজ আউট অফ হিজ ডেপথ হিয়ার, আই ওয়ান্ডার হোয়াই হি কেম। মিন্টু হাসিয়া বলিল, জড়ভরত কোথার লোক না, এই জন্যই বোধহয় সেদিন মটর চাপা পড়েছিল। হেমেন্দ্রবাবু বলিলেন, বুদ্ধি শুদ্ধি বিশেষ আছে বলে তো বোধ হয় না। বললে বিয়ে পড়ে পরে হয়তো, কিন্তু কি যে পড়ে এটা ভগবানই জানেন বলিয়া উদাস ভাবে হাতটা ওল্টালেন। মিন্টু কবজির ঘড়িয়া দেখিয়া বলিল, বাবা, আমি চললুম, আমার অলরেডি দেরি হয়ে গেছে। 6টার আগে মিসেস সিনহার বাড়িতে পৌঁছবার কথা। হেমেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, একলা যাচ্ছ? তোমার মা যাবেন না? মার মাথা ধরেছে, তিনি যেতে পারবেন না। সকৌতুকে ভ্রু তুলিয়া কহিল, আমার কি আবার স্যাপেরন দরকার নাকি? বাবা, তুমি দিন দিন এমন সেকেলে হয়ে যাচ্ছ। হেমেন্দ্রবাবু কন্যার চেহারাখানি একবার আগা গোড়া নিরীক্ষণ করিয়া একটু গম্ভীর হইয়া বলিলেন, আচ্ছা যাও, কিন্তু নিজে ড্রাইভ করো না যেন। একে তোমার লাইসেন্স নেই, তার উপর আবার কোন হারানকে চাপা দিয়ে বসে থাকবে। মিন্টু হাসিয়া বলিল, ভয় নেই, একটি হারানকে চাপা দিয়েই আমার শিক্ষে হয়ে গেছে। ওদিকে বুদ্ধিহীন এবং জড়ভরত হারানের অবস্থা আরো কাহিল হইয়া পড়িয়াছিল। মিন্টুকে সে মুখ তুলিয়া দেখে নাই বটে, কিন্তু 2-1 বার আর চোখে যতটুকু দেখিয়াছিল তাহাতেই তাহার সর্বনাশ সম্পূর্ণ হইয়া গিয়াছিল। প্রবল স্রোতের টানে অপটু সন্তরণকারী যেমন কখনো ভাসিতে ভাসিতে কখনো ডুবিতে ডুবিতে বহিয়া যায়, সেও তেমনি অসহায় ভাবে ভাসিয়া চলিল। একুল ওকুল কোন কুলি যে সে কোনো দিনও উঠিয়া পড়তে পারিবে এমন আশা রহিল না। হারান হেমেন্দ্রবাবুর বাড়ির রীতিমতো যাতায়াত আরম্ভ করিল। কোনো হপ্তায়
দুবারও যাইতে লাগিল, কিন্তু তবু তার মুখে ভালো করিয়া কথা ফুটিল না। সে মুগ্ধের মতো মৃড়ের মতো ড্রয়িং রুমে বসিয়া থাকিত, মিন্টুর হাসি কথা শুনিত। যখন অন্য লোক কেহ থাকিত তখন সে দ্বিগুণ অস্বচ্ছন্দতা অনুভব করিত, সুবিধা পাইলে পালাইয়া আসিত। তাহাকে লইয়া অন্য সকলের মধ্যে যে নেপথ্যে মুচকি হাসি ও চোখ টেপাটেপি চলিত, তাহা দেখিবার মতো চক্ষু তাহার ছিল না। বস্তুত ওই একান্ত অপরিচিত সমাজের লোকেরা তাহাকে কি চক্ষে দেখে, তাহা সে কোনো দিন ভাবিয়া দেখে নাই, বুঝিতেও পারে নাই। কিন্তু আশ্চর্য এই যে সে মাঝে মাঝে ঈর্ষার তীক্ষ্ণ সূচিভেদ অনুভব করিত। কোন যুবক হেমেন্দ্রবাবুর বাড়িতে যুবকদের গতায়াত সম্প্রতি খুব বাড়িয়া গিয়াছিল। মিন্টুর সহিত ঘনিষ্ঠভাবে হাসি গল্প করিতেছে দেখিলেই তাহার গায়ে কাঁচার হতো ফুটিত, কিন্তু বদন মণ্ডল যাহার ভাবলেশীন ও মুখের যাহার কথা নাই, তাহার মনোভাব কে বুঝিবে? তবু কেহ কেহ যেন আন্দাজ করিয়াছিল। একদিন হারান উঠিয়া যাইবার পর মিন্টুর মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, ও ছেলেটা কি জন্য আসে বলতো? কথাও কয় না, কেবল জড়সড় হয়ে বসে থাকে, কি চায় ও? মিন্টু হাসিতে লাগিল। ইংরাজিতে তাকে বলে গিগল, বলে সেই ধরনের হাসি। শেষে বলিল, জানি না। সেই দিনই দৈবক্রমে হারানের সহিত একজনের পরিচিত ব্যক্তির সাক্ষাৎ হইয়া গেল। হারান হেমেন্দ্রবাবুর বাড়ি হইতে বাহির হইয়া ফুটপাতে পড়িয়াছে। এমন সময় পেছন হইতে কে ডাকিল, আরে কেউ হারান নাকি? হারান পিছু ফিরিয়া থমকাইয়া দাঁড়িয়া পড়িয়া বলিল, খগেন। খগেন গোয়ালন্দ স্কুলের সহপাঠী ছিল। খগেনের মতো সুন্দর চেহারা বাঙালির মধ্যে সচরাচর দেখিতে পাওয়া যায় না। সাহেবদের মতো টকটকে রং, এক হারা লম্বা চেহারা, মুখখানা যেন গ্রিক শিল্পী বাটালি দিয়ে কুদিয়া বাহির করিয়াছে। মাথায় ঘন কোকড়ানো চুল, চোখের মনির মধ্যে যেন আগুন প্রচ্ছন্ন হইয়া আছে। ঠোঁট দুটি পাকা বিম্ব ফলের মতো লাল, কিন্তু তবু তাহার চেহারার মধ্যে এমন কিছু ছিল যাহা মানুষকে আকর্ষণ না করিয়া দূরে ঠেলিয়া দিত। বোধহয় তাহার চোখের দৃষ্টি ও অধরের ভঙ্গিমার এমন একটি নির্মম বুদ্ধি ও আত্মপ্রধান দাম্ভিকতা ফুটিয়া উঠিত যে লোক সংকোচে তাহাকে পাশ কাটাইয়া যাইত। হারানের সঙ্গেও তাহার বন্ধুত্ব ছিল না, কেবল পরিচয় ছিল। খগেন বড় লোকের ছেলে, সে হারানকে চিরদিনই নিরতিশয় অবজ্ঞা দৃষ্টিতে দেখিত। তাছাড়া চরিত্রগত প্রভেদও এমন দুর্লঙ্ঘ ছিল যে প্রীতির ভাব জন্মিবার কোনো সম্ভাবনাই ছিল না। স্কুলে পাঠকালেই খগেন একটি মাস্টারের কন্যাকে লইয়া যে কাণ্ড করিয়াছিল, নেহাত বড় মানুষের টাকা রোজগারের ব্যাপারে চাপা পড়িয়া গেল, অন্য একটা বিশ্রী কেলেঙ্কারি হইয়া যাইত। স্কুলের পড়া শেষ করিয়া দুজনেই কলিকাতায় আসিয়াছিল। এই কয় বছরে 2-3 বার পথে ঘাটে দেখা হইয়াছিল, কিন্তু খগেন যে হারানকে চেনে ইতিপূর্বে একবারও ঘাড় নাড়িয়াও তাহা স্বীকার করে নাই। খগেন এখন হারানের দিকে সহাস্যে অগ্রসর হইয়া বলিল, কি হে, ব্যাপার কি? আজকাল খুব হাই সার্কেলে মুভ করছো দেখছি। বলিয়া বৃদ্ধাঙ্গুষ্ঠ উল্টাইয়া হেমেন্দ্রবাবুর বাড়ির দিকে নির্দেশ করিল। হারান এই অযাচিত সহৃদয়তায় কিছু কাল বিস্তৃত হইয়া থাকিয়া বলিল, না, হ্যাঁ, ওদের সঙ্গে পরিচয় আছে, তা তো বুঝতেই পারছি, লাকি ওল্ড ডগ, বলিয়া খগেন মুরব্বীর মতো তাহার পিঠ ঠুকিয়া দিল। দুজনে আবার চলিতে আরম্ভ করিয়াছিল। হারান একটু শঙ্কিত ভাবে জিজ্ঞাসা করিল, তুমি এদের চেনো নাকি? খগেন বলিল, পরিচয় নেই, তবে মুখ চিনি। হেমেন্দ্রবাবু is one of the leaders of elite society, বলতে গেলে নব্য সমাজের মাথা। আর তার মেয়ে মিন্টু, she is a page.
হারানের মুখখানা উত্তপ্ত হইয়া উঠিল। খগেন তাহার দিকে একবার আর চোখে চাইয়া কথা ফিরিয়া বলিল, তারপর তুমি আছো কোথায়? প্রায়ই মনে করি তোমার সঙ্গে দেখা করব, কিন্তু ঠিকানা জানি না বলে হয়ে ওঠে না। আমি এই কাছেই ভবানীপুরের দিকে থাকি, চলো না বাসাটা ঘুরে আসবে। হারান বলিল, না আজ থাক। কোথায় যাচ্ছ? আমি সিনেমায় যাচ্ছিল, কিন্তু বিশেষ কোনো আগ্রহ নেই, জাস্ট টু কিল টাইম। কলকাতায় এসে বন্ধু বান্ধব বড় একটা জোটেনি, যারা জুটেছিল তারা ইউ নো দ্য শট, পরের মাথায় কাঁঠাল ভেঙে ফুর্তি চালাতে চায়। আই হ্যাভ চোক দেম অফ, তাই একলা পড়ে গেছি। তা চলো না একসঙ্গে সিনেমা দেখা যাক, বেশ ভালো জিনিস, ফক্স প্রোডাকশন। হারান অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, না ভাই, আমি এখন বাসায় ফিরি, একটু কাজ আছে। খগেন পিড়াপিড়ি না করিয়া বলিল, রাইট, ও বিজনেস ফার্স্ট, কিন্তু তোমার ঠিকানা তো বললে না। হারান ঠিকানা দিল। তখন খগেন সহাস্য মুখে টাটা বলিয়া ছড়ি ঘুরাইতে ঘুরাইতে অলস পদে ভিন্ন পথে প্রস্থান করিল। দিন দুই পর খগেন হারানের বাসায় গিয়া দেখিল, বিকালবেলা হারান কলেজ হইতে ফিরিয়া স্টোভের চা তৈয়ারি করিতেছিল। 4 পয়সার জলখাবার ঠোঙায় করিয়া টেবিলের উপর রাখা ছিল। খগেনকে দেখিয়া সে তটস্থ হইয়া উঠিল। খগেন ঘরে ঢুকিয়া একবার ঘরের চারিদিকে চক্ষু ফিরাইয়া দেখিল। নিরাভন ঘর, একটা তক্তপোষ, একটা কাঠের আসনযুক্ত চেয়ার ও একখানা কেরোসিনের কাঠের টেবিল, ইহাই ঘরের আসবাব। ঘরের এক কোণে দুই দেওয়ালে দড়ি টান করিয়া কাপড় চোপড় রাখিবার ব্যবস্থা। বইগুলো টেবিলের ওপরেই থাক করিয়া সাজানো। তক্তপোষের নিচে কাদা মাখা জুতো যেন লজ্জিত ভাবেই আশ্রয় লইয়াছে। খগনের ঠোঁট নিজের অজ্ঞাতসারে কুঞ্চিত হইয়া উঠিল। সে সন্তর্পণে চেয়ারে বসিয়া হাতের ছড়িটা টেবিলের ওপর রাখিয়া মৃদু হাস্যে বলিল, প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং, বেশ বেশ। চা হচ্ছে নাকি? আমাকেও এক পেয়ালা দিও। হারান তাড়াতাড়ি আরো কিছু জলখাবার আনিল। তারপর দুজনে কলাই করা পেয়ালার চা পান করিল। ঘণ্টাখানেক ধরিয়া খগেন নানা প্রকার গল্প করিতে লাগিল। ত্রুটি কুণ্ঠিত অস্বাচ্ছন্দ্য ভাবে হারানো কথাবার্তা বহিতে লাগিল বটে, কিন্তু তাহার এই শ্রীহীন দারিদ্র্যের মধ্যে সুবেশ ও সুন্দর পরিমার্জিত খগেনকে যে নিতান্তই বিমানন ঠেকিতেছে, ইহা সে প্রতি মুহূর্তে অনুভব করিতে লাগিল। খগেন হঠাৎ একসময় বলিল, কি হে, তোমাকে ডিটেন করছি না তো? তোমার কোথাও এঙ্গেজমেন্ট থাকতেও তো বলো। হারান অকারণ লজ্জিত হইয়া বলিল, না না, আমি তো রোজ ওখানে যাই না, মাঝে মাঝে। খগেন বলিল, তা লেডি প্রোটেস্ট টু মাচ, তুমি দেখছি বেজায় সাই। আমার কাছে অত লুকোচুরি নাই বা করলে। যাবে তো চলো, আমিও ওই দিকেই যাব, একসঙ্গে যাওয়া যাক। এবার একটু প্রলোভন হইলেও ভিতরে ভিতরে হারানের মনটা বাঁকিয়া বসিল। খগেন যে কিসের জন্য টোপ ফেলিতেছে তাহা ঠিক ধরিতে না পারিলেও একটা আশঙ্কা তাহার সন্দিগ্ধ করিয়া তুলিল। না, আজ আর যাব না। খগেন হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া, আচ্ছা আমি তবে চললুম বলিয়া একটু যেন বিরক্ত ভাবে বাহির হইয়া গেল। খগেনের আসা যাওয়া কিন্তু বন্ধ হইল না। সে প্রায়ই হারানের বাসায় আসিতে লাগিল। ভাবে ভঙ্গিতে মাঝে মাঝে ইশারা দিলেও সে যে হারানের কাছে কি চায় তাহা স্পষ্ট করিয়া বলিতে কিন্তু তাহার আত্মসম্মানে বাধা পাইতে লাগিল। সে হেমেন্দ্রবাবুর বাড়ির কথা প্রায় জিজ্ঞাসা করিত, মিন্টুর বিষয়ে দু একটা ঠাট্টা তামাশাও করিত, কিন্তু হারান এমনই নিরেট নির্বোধের মতো বসিয়া থাকিত যে কথাটা অগ্রসর হইতে পাইত না। একদিন এই ধরনের কথাবার্তা আরম্ভ হইতে হারান হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা খগেন, কিছু মনে করো না, তোমার আগেকার অভ্যেসগুলো এখনো আছে কি? বিস্ফারিত চোখে চাহিয়া খগেন বলিল, আগেকার অভ্যাসগুলো? ও ইউ মিন দোজ? খগেন
উচ্চস্বরে হাসিয়া উঠিল। মাই ডিয়ার বয়, তুমি কি মনে করো আমি একটা সেন্ট? ইয়াং ব্লাড মাস্ট হ্যাভ ইটস ওয়ে, ল্যাড অ্যান্ড এভরি ডগ হিজ ডে। তোমার মতো কেবলই বই পড়ে আর কলেজে গিয়ে যৌবনটা বরবাদ করে ফেলতে তো পারি না। হারান অস্বস্তিপূর্ণ হৃদয়ে চুপ করিয়া রহিল, আর কিছু জিজ্ঞাসা করিল না। প্রশ্নটা উত্থাপন করিবার সাহস সে কোথা হইতে পাইল তাহা সে বুঝিতে পারিল না। উঠিবার সময় খগেন বলিল, ভালো কথা, কাল রাত্রে আমার বাসায় তোমার ডিনারের নেমন্তন্ন রইল। আমি এতবার তোমার বাসায় এলুম আর তুমি একবারও রিটার্ন ভিজিট দিলে না। দিস ইজ এক্সট্রিমলি রুড ফর ইউ। হারান অত্যন্ত কুণ্ঠিত হইয়া পড়িল, কিন্তু খগেন বলিল, সে হবে না, ওজোর আপত্তি শুনছি না, বুঝলে? বলিয়া হারানকে রাজি করাইয়া প্রস্থান করিল। পরদিন সন্ধ্যার পর খগেনের ঠিকানায় গিয়া হারান দেখিল চমৎকার ছোট্ট একটা বাসা, নিচে বসিবার ঘর ও ড্রয়িং রুম, উপরে শয়নকক্ষ, পরিবার ঘর ইত্যাদি। খগেন তাচ্ছিল্য ভরে সমস্ত দেখাইয়া বলিল, 70 টাকা এই বাড়িটা জন্য ভাড়া দিই, কিন্তু বাসাটা আমার পছন্দ নয়। একলা থাকি বটে, তবু যেন কুলোয় না। ভাবছি একটা ভালো বাসায় উঠে যাব। বাড়ির সব ঘর দেখাইয়া খগেন হরেনকে নিজের বসিবার ঘরে আনিয়া বসাইল। ঘরটি ছোট, মেঝে কার্পেট পাতা, কয়েকটি গদি মোড়া চেয়ার ইতস্তত সাজানো। মাঝখানে একটি ছোট্ট টিপাইয়ের ওপর বিলাতি কাচের ভাসে একগুচ্ছ গোলাপ ফুল। সিগারেট বাক্স বাহির করিয়া খগেন হারানের সম্মুখে ধরিল। হারান নীরবে ঘাড় নাড়িল। খগেন বলিল, ও, তুমি বুঝি এসব খাও না? সিগারেট তাও না? ও ডিয়ার, তুমি একেবারে পুরো দস্তুর পিউরিটান। বলিয়া নিজে সাবধানে একটা সিগারেট বাছিয়া লইয়া ধরাইল। খগেনের ইচ্ছা করিল বেশ চিত্তাকর্ষক ভাবে গল্প করিতে পারিত। তাই দেখিতে দেখিতে রাত্রি 8:30 বাজিয়া গেল। ভৃত্য আসিয়া খবর দিল খানা তৈয়ার। দুজনে ডাইনিং রুমে উঠিয়া গেল। টেবিলের ওপর খানা পরিবেশন হইয়াছিল। খগেন হাসিয়া বলিল, তোমার বোধহয় ছুরি কাটা চালানোর অভ্যাস নেই, তাই হাতে চালাও, এখানে তো আর কেউ নেই। খগেনের একতরফা বাক্যস্রোতের মধ্যে আহার শেষ হইয়া গেল। দুজনে আবার বসিবার ঘরে ফিরিয়া আসিল। খগেন ইঙ্গিত করিতে এই ভৃত্য এক বোতল ও দুটি মদের গ্লাস আনিয়া সম্মুখে রাখিল। বোতলের ছিপি খোলা হইতেছে দেখিয়া হারান ভীতভাবে বলিল, ও কি? খগেন হাসিয়া উত্তর করিল, ভারমুট, নাও খাও, বলিয়া একটা কেলাস আগাইয়া দিল। হারান সবাই হাত নাড়িয়া বলিল, আমি মদ খাই না। খগেন বলিল, আরে খাও, একটু ফর ওল্ড টাইম সেক, লিকুইড নয়, শরবত, নেশা হবে না। না না, আমিও সব খাবো না। খগেন মুখ মাখাইয়া হাসিয়া বলিল, তুমি চিরকালই একটা রয়ে গেলে, ভদ্র সমাজে মিশ্র এসব খেতে শেখো। আচ্ছা, এমনি না খাও, তোমার কি বলে মিন্টুর হেলথ ড্রিঙ্ক করো। হেয়ার ইজ দ্য সুইটেস্ট লাভলিয়েস্ট। বলিতে বলিতে কেলাস ঊর্ধ্বে তুলিল। হারান ধরমর করে চেয়ার ছেড়িয়া উঠিয়া দাঁড়াইল। অর্ধরুদ্ধস্বরে বলিল, আমি চললুম। আরে বসো, আচ্ছা না হয় খেও না, আমি একাই খাচ্ছি। গেলাস নিঃশেষ করিয়া একটা টার্কি সিগারেট ধরাইয়া খগেন বলিল, বসোই না ছাই, একেবারে দাঁড়িয়ে উঠলে যে, তোমার সঙ্গে দুটো কাজের কথা আছে। হারান দাঁড়াইয়া রহিল। কি কথা বলো, আমি শুনছি। খগেন খানিকক্ষণ চুপ করিয়া রহিল। কথাটা বলিতে তাহার দারুণ অপমান বোধ হইতেছিল। শেষে সিগারেটের ছাই ছাড়াইয়া ছাড়িতে গলার সুরটা খুব হালকা করিয়া বলিল, তোমার বন্ধু হেমেন্দ্রবাবু পরিবারের সঙ্গে আমায় পরিচয় করিয়ে দাও না। কলকাতায় আছি, অথচ নিজের ক্লাসের লোকের সঙ্গে আলাপ হলো না। বুঝতেই তো পারছো,
সময় কাটাবার অসুবিধা হয়। অস্বাভাবিক তীব্র কণ্ঠে হারান বলিয়া উঠিল, ওসব হবে না, আমি পারবো না। একটু ভুরু ঈষৎ তুলিয়া খগেন বলিল, পারবে না কেন? কোন ঠাসা বিড়াল যেমন নখ বাহির করিয়া ফোঁস করিয়া ওঠে, হারান তেমন ভাবেই বলিয়া উঠিল, তুমি একটা লম্পট জঘন্য চরিত্রের লোক। তোমার মতলব কি আমি বুঝিনি? তোমার মতো লোককে তার সঙ্গে আলাপ করিয়া দেওয়াচ্ছে। কথার ভাবে হারান চুপ করিল। খগেনের মুখের ওপর দিয়ে একটা কুটিল বিদ্রুপের ছায়া খেলিয়া গেল, কিন্তু গলার আওয়াজ চড়িল না। অনুচ্চ গলা ভরা সুরে হাসিয়া সে বলিল, ইউ ফুল, ইউ অ্যাবসমল ফুল। তুমি ভেবেছিলে তোমার গলায় মিন্টু মালা দেবে? না, আমি কি তোমার মুখের গ্রাস কেড়ে নেব? এই তোর ভয়? তোর মতো গাধা দুনিয়ায় নেই। তোকে তারা কি চোখে দেখে জানিস? একটা ঘোড়ার সহিসকে তারা তোর চেয়ে বেশি খাতির করে। তোকে নিয়ে তারা সং সাজিয়ে বাঁদর নাচ নাচায়। তা বোঝবারও তোর ক্ষমতা নেই, অসভ্য আনকালচার চাষা কোথাকার। হারান আর সেখানে দাঁড়াইল না। একবার তাহার ইচ্ছা হইল খগেনের মুখখানা দেহারে ঠুকিয়ে থেতো করিয়া দেয়, কিন্তু তাহা না করিয়া সে কষাহত ঘোড়ার মতো ছুটিয়া বাহির হইয়া গেল। খগেনের শ্লেষ বিষাক্ত হাসি ফুটপাত পর্যন্ত তাহাকে অনুসরণ করিল। বাসায় ফিরিয়া হারান অনেকটা সুস্থ বোধ করিতে লাগিল। খগেনের সঙ্গে মাখামাখির পালা যে এমন ভাবে শেষ হইবে ইহা সে প্রত্যাশা করে নাই। বস্তুত অনিক্ষিপ্ত সহৃদয়তার জাল হইতে মুক্তি লাভ করিবার উপায় তাহার জানা ছিল না। তাই খগেনের এই জোর করা বন্ধুত্ব তাহাকে ভিতরে ভিতরে পীড়িত করিয়া তুলিলেও পরিত্রাণ পাইবার পথ সে খুঁজিয়া পাইতেছিল না। আজ নিতান্ত অপ্রত্যাশিত ভাবে এই অযাচিত বন্ধন হইতে মুক্ত পাইয়া সে খুশি হইয়া উঠিল। খগেনের মতো লোকের বাড়িতে বসিয়া তাহার মুখের উপর কড়া কথা শুনিয়া দিবার ক্ষমতা যে তাহার আছে, ইহাতে তাহার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়া গেল। কিন্তু তবু খগেনের বিষ তিক্ত কথাগুলি তাহার কানে লাগিয়া রহিল। ইউ অ্যাবসমল ফুল, তোকে নিয়ে তারা সংসাচিয়ে বাদর নাচায়, অসভ্য আনকালচার চাষা। ইতিমধ্যে সে যথারীতি হেমেন্দ্রবাবুর বাড়িতে যাতায়াত করছিল। অনেকটা অভ্যাসও হয়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনার পর যেদিন সে হেমেন্দ্রবাবুর দ্বারে উপস্থিত হইল, সেদিন তাহার সেই প্রথম দিনের সংকুচিত জড়তা ফিরিয়া আসিল। কেবলই মনে হইতে লাগিল, সত্যি কি ওরা আমাকে। কিন্তু ভিতরে প্রবেশ করিয়া সে অনেকটা আশ্বস্ত হইল। কাহারও ব্যবহারে অবজ্ঞা বা অবহেলার লক্ষণ দেখিতে পাইল না। মিন্টু স্বাভাবিক সরল হাসি মুখে অভ্যর্থনা করিল। এমনকি মিন্টুর মা তাহার সাংসারিক অবস্থা ইত্যাদি সম্বন্ধে ঔৎসুক্য প্রকাশ করিলেন। হারান তৃপ্ত হইয়া ফিরিয়া আসিল। এইভাবে আরো 2-1 সপ্তাহ কাটিয়া গেল। তারপর একদিন আত্মবিস্তৃত আলোর নেশার মাতাল হারান ল্যাম্পপোস্টে মাথা চুকিয়া পরিপূর্ণ চেতনা ফিরিয়া পাইল। সেই দিনটা শনিবার ছিল। কলেজ হইতে সকাল সকাল ফিরিয়া হারান একটু বিশেষ সাজগোজ করিয়া লইল। 5 শিকা দিয়া একজোড়া রাবার সোল টেনিস শু কিনিয়াছিল, তাহাই পরিয়া পাঞ্জাবির বাহার দিয়া বাহির হইয়া পড়িল। পুজোর ছুটির আর দেরি নাই, শীঘ্রই বাড়ি যাইতে হই। অতএব হেমেন্দ্রবাবুর বাড়িতে যখন পৌঁছিল তখন 4টে বাজে নাই। ড্রয়িং রুমের নিকটবর্তী হইতেই অনেকগুলি যুবতী কণ্ঠের হাসির ঢেউ তাহার কানে আসিয়া লাগিল। ভিতরে বহু সখী মিলিয়া একটা ভারী কৌতুককর আলোচনা চলিতেছে। সংকোচে হারান পায়ে আপনিই থামিয়া গেল। ঘরের মধ্যে হাসি মিলাইয়া গেলে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুই এত নকলও করতেও পারিস, এমন অদ্ভুত জীবটি কোথায় জোগাড় করলি ভাই? আর একটি কণ্ঠস্বর, আমাদের একদিন দেখা না মিন্টু। হঠাৎ ঘরের ভিতর হইতে নিজের কণ্ঠস্বর শুনিয়া হারান
চমকাইয়া উঠিল। আজকেই আপনারা তার দেখা পাবেন? তিনি এলেন বলে? আজ শনিবার তো, ঠিক 5টার সময় উদয় হবেন। তার নাম কি বলে হারানচন্দ্র। কি আশ্চর্য! তাহার জড়তাপূর্ণ দ্বিধা বিকৃত কথা বলিবার ভঙ্গিটি পর্যন্ত অবিকল নকল হইয়াছে। আবার এক পশলা সুমিষ্ট হাসির বৃষ্টি হইয়া গেল। হারান স্থানুর মতো দাঁড়িয়া শুনিতে লাগিল। মিন্টু, কোত্থেকে এমন চিজ আবিষ্কার করলি বল? মিন্টুর স্বাভাবিক কণ্ঠস্বর শোনা গেল। আবিষ্কার করিনি ভাই, আপনিই এসে জুটেছে। দোষের মধ্যে একদিন ওকে মোটরে চাপা দিয়েছিলেন, সেই থেকে আসতে শুরু করেছে। কিছু বলাও যায় না। একজন টিপ্পনি কাটিয়া বলিল, বুকের ওপর দিয়ে চাকা চালিয়ে দিয়েছিলিস বুঝিস? আর একজন সরু গলায় বলিল, তুই এনকারেজ করিস কেন? একদিন একটু শক্ত হলেই আর আসে না। ওসব আনকালচার্ড লোকগুলোকে আমল দেওয়াই উচিত নয়। মিন্টু বলিল, সে ভাই আমি পারি না। আর লোকটি এমন হেল্পলেস কাঠের পুতুলের মতো বসে থাকে যে কিছু বলতে মায়া হয়। একজন হাসি হাসি গলায় বলিল, ও নিশ্চয়ই তোর লোভে পড়েছে। মন্দ হয়নি বিউটি অ্যান্ড দ্য বিস্ট। আর একটি পরিহাস চাপল কণ্ঠ বলিল, দেখিস মিন্টু, তুই যেন উল্টে ওর প্রেমে পড়ে যাসনি, তা হলেই বিপদ। হাসির উচ্ছ্বসিত থামিলে মিন্টু বলিল, এবার চুপ কর ভাই। হয়তো এক্ষুনি। পা চিপিয়া চিপিয়া চোরের মতো হারান ফিরিয়া আসিল। পাছে কেহ তাকে দেখিয়া ফেলে, এই ভয়ে তাহার অন্তরের অপরিসীম গ্লানিকেও যেন ঢাকিয়া দিল। ফুটপাতে নামিয়া সে ঊর্ধ্বশ্বাসে একদিকে ছুটিয়া চলিল। চোখের সম্মুখে একটা রক্তাভ উচ্ছটিকা তাল পাকাইয়াছিল। তাহার ভিতর দিয়া সমস্ত পৃথিবীটাই ঘোলাটে বোধ হইতেছিল, কিন্তু পৃথিবীর দিকে তাহার দৃষ্টি ছিল না। তাহার বুকের মধ্যে যে কালকুট ফেনাইয়া উঠিতেছিল, তাহাই কাহার ওপর উদ্বিগ্ন করিবার জন্য তাহার অন্তরাত্মা সাপের মতো ফনা বিস্তার করিয়া গর্জন করিতেছিল। সে কোন দিকে চলিয়াছে তাহার ঠিকানাই ছিল না। কতক্ষণ এইভাবে ঘুরিয়া বেড়াইতেছে তাহাও খেয়াল ছিল না। স্থান কালের ধারণা তাহার মন হইতে মুছিয়া গিয়াছিল। হঠাৎ একজনের সঙ্গে ধাক্কা লাগিয়া তাহার বাহ্য চেতনা ফিরিয়া আসিল। ক্রুদ্ধ আরক্ত নেত্রে তাহার দিকে ফিরিতে চেয়ে দেখিল খগেন। কিছুক্ষণ দুজনে পরস্পরের পানে চাহিয়া রইল। তারপর হারান হাসিয়া উঠিল, বিকৃত কণ্ঠের বিষ জর্জরিত হাসি। খগেনের সুবেশ মূর্তিটা আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া বলিল, খগেন বাবু, কোন দিকে চলেছেন? খগেন উত্তর দিল না, ভুরু তুলে চাহিল। হারান তখন তিক্ত স্বরে বলিয়া উঠিল, তুমি ওদের সঙ্গে আলাপ করতে চেয়েছিলে না? করবে আলাপ? ঠিক রাজ্যটুক হবে, এসো। বলিয়া খগেনের সম্মতির অপেক্ষা না করিয়া তাহার এক বাহু ধরিয়া টানিয়া লইয়া চলিল। হেমেন্দ্রবাবুর ড্রয়িং রুমে প্রবেশ করিয়া হারান দেখিল সম্মুখেই সখী পরিবৃতা মিন্টু। কোনো দিকে না তাকাইয়াই সে মিন্টুর সম্মুখে গিয়ে দাঁড়াইল। খগেনের প্রতি অঙ্গুলে নির্দেশ করিয়া কহিল, ইনি আমার বন্ধু বাবু খগেন্দ্রনাথ। খুব বড় মানুষের ছেলে, অতিশয় পরিমার্জিত। এর সঙ্গে আলাপ করুন। খগেন, ইনি মিন্টু দেবী। গুড লাক। আচ্ছা চললুম। বলিয়া যেন একটা দুর্দমনীয় হাসি চাপিয়েবার চেষ্টা করিতে করিতে ঝড়ের মতো ঘর হইতে বাহির হইয়া গেল। কাহিনীটা এখানে শেষ করিতে পারিলে ভালো হইত। পাঠক দীর্ঘ গল্প পাঠের শান্তি হইতে মুক্তি লাভ করিতেন। এই হতভাগ্য লেখকও অপ্রিয় সত্য ভাষণের প্রয়োজন হইতে নিষ্কৃতি পাইত। কিন্তু শেষ করিতে চাইলেও কথা শেষ হয় না। নিজের গতিবেগে নতুন কথা সৃষ্টি করিয়া চলে। ব্রেক কষিতে কষিতে ধাবমান ট্রেন ভাঙা পুলের মাঝখানে আসিয়া পড়ে। যাই হোক, আর বাজে কথা নয়।
দ্রুত বেগে কাহিনীটা শেষ করিয়া ফেলি। 3 মাস কাটিয়া গেল। হারান শামুকের মতো দুদিকের জন্য মুন্ডু বাহির করিয়াছিল, আবার খোলের মধ্যে মুন্ডু ঢুকিয়া লইয়াছে। তাহার মুখখানা আরো কৃশ ও সংকুচিত হইয়া গিয়াছে। সে মুখ ভাব প্রকাশের উপযোগী কোনো কালেই ছিল না। তাই ক্ষণিক আলোক অভিসারের কোনো চিহ্নই সেখানে খুঁজিয়া পাওয়া যায় না। সেদিন অগ্রহায়ণের গোড়ার দিকে বেশ শীত পড়িয়াছিল। সন্ধ্যার পূর্বে হারান গায়ে একটা র্যাপার চড়াইয়া কলেজ স্কোয়ারের সম্মুখে রাস্তা দিয়ে চলিয়াছিল। একখানা খোলা মোটর ঠিক তাহার পাশ দিয়া চলিয়া গেল। মোটরখানা এত নিকট দিয়া গেল যে হারান ইচ্ছা করলেই তাহাতে উপবিষ্ট যুবতীর হাত বাড়াইয়া স্পর্শ করিতে পারিত, কিন্তু যুবতী তাহাকে দেখিতে পাইল না। তাহার চক্ষু সম্মুখে শূন্যের পানে তাকাইয়াছিল। চক্ষু যখন দৃশ্যবস্তুকে দেখে না, অথচ উন্মিলিত হইয়া থাকে, সেই দৃষ্টি। ঠোঁটের কোণ দুটি একটু চাপা, যেন নিচের দিকে নামিয়া গিয়াছে। একটু শুষ্ক ক্লান্ত ভাব। অনবদ্য সুন্দর মুখের ডোলটি যেন ঈষৎ শীর্ণ। হারান সেই দিকে হইতে মুখ ফিরাইয়া লইতে লইতে মোটরও মৃদুমন্দ গতিতে বাহির হইয়া গেল। কলেজ স্কোয়ারের 25 পা দ্রুত পদের চক্র দিয়া হারান বাহির হইল। পকেটে কয়েকটা পয়সা ছিল, সে ভবানীপুরের পাশে চাপিয়া বসিল। খগেন বাড়িতেই ছিল। হারানকে দেখিয়া সবিস্বরে দীর্ঘ শীষ দিয়া বলিয়া উঠিল, হ্যালো হারান যে। হারান ঘরে গিয়া বসিল। কিছুক্ষণ ঘাড় গুজিয়া চুপ করিয়া থাকিয়া হঠাৎ জ্বলন্ত চক্ষু তুলিয়া বলিল, তুমি মিন্টুকে একই করেছ? খগেন ভুরু একটু বিদ্রুপপূর্ণ ভঙ্গি করিয়া বলিল, কি করেছি? তুমি তুমি তাকে। হারান কথাটা শেষ করিতে পারিল না। কি বলিবে, কেমন করিয়া উচ্চারণ করিবে। খগেন একটা চুরুট ধরাইয়া বলিল, যদি কিছু বলতে চাও স্পষ্ট করে বলো, আমার সময় নেই, এখনই একটা পার্টিতে যেতে হবে। হারান সহসা ভাঙিয়া পড়িয়া বলিল, খগেন, একটি বালিকার জীবন নষ্ট করে দিলে। খগন বলিল, মাই ডিয়ার ফেলো, ডোন্ট বি মেলোড্রামাটিক্স প্লিজ, আই ক্যানট শেয়ার ইট। অবশ্য মিন্টুর সঙ্গে আমার ভাব হয়েছিল, যতদূর ভাব হতে পারে হয়েছিল, সেই জন্য তোমাকেই আমার ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু সেসব এখন শেষ হয়ে গেছে। মিন্টুর সঙ্গে এখন আর আমার কোনো সম্বন্ধ নেই। সোশ্যাল পার্টিতে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু আমার যতদূর সম্ভব পরস্পরকে এড়িয়ে চলি। দ্য অ্যাফেয়ার ইজ ক্লোজড বলিয়া মুখের একটা অরুচি সূচক ভঙ্গিমা করিল। হারান বলিল, খগেন, তুমি মিন্টুকে বিয়ে করলে না কেন? খগেন যেন চিন্তা করিতে করিতে বলিল, এক সময় মনে হয়েছিল বুঝি বিয়েই করতে হবে। কিন্তু খগেন হাসিতে লাগিল। মিন্টু বাইরে খুব স্মার্ট গার্ল, কিন্তু ভেতরে ভেতরে একটু বোকা আছে, নিজেই এসে ধরা দিলে। কিছুক্ষণ নীরবে সিগারেট টানিয়া খগেন আবার আরম্ভ করিল, জানো, মিন্টু আমার এই বাসায় কতবার এসেছে? 30 বারেরও কম নয়। প্রথমে 2-1 বার তার মা সঙ্গে ছিল, তারপর একলা। ওয়েল, ইউ নো আফটার দ্যাট। কিন্তু তুমি তাকে বিয়ে করলেই তো পারতে খগেন। কথাটা নেহাত আকস্মিকের মতো মনে বললেও বিয়ের আগেই যে মেয়ে বিরক্তিকর হয়ে উঠেছে, তাকে বিয়ে করব কি জন্যে? শেষ পর্যন্ত আমাকেই বলতে হলো, মিন্টু, নেশা ছুটে গেছে, এবার বিদায় দাও। কিন্তু কেন কেন তা জানি না, প্রকৃতির এই নিয়ম বোধ হয়। রবিবাবুর পুরুষের উক্তি পড়েছ তো, ক্রমে আসছে আনন্দ আলস। কিন্তু তোমাকে এত কথা কেন বলছি জানি না, তুমি মিন্টুর গার্জেনও নও, ভাবি স্বামীও নও। হাসিয়া খগেন উঠিয়া দাঁড়াইল। আমার এক্ষুনি বেরোতে হবে। খগেন, তুমি একটা পশু, একটা জানোয়ার। খগেন ফিরিয়া দাঁড়াইল। তোমার সঙ্গে কথা কাটাকাটি করতে আমার ভালো লাগে না। আমি যা হাতের কাছে পেয়েছি নিয়েছি, সেই জন্য কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি না দিলে আর কেউ নিত। যাও, বেরো এখন বলিয়া দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল।
হারান বাইরে আসিয়া দাঁড়াইল। রাস্তায় গ্যাস জ্বলিয়াছে, শীতের আকাশে নক্ষত্র মিটমিট করিতেছে। হারানকে বুকে পিষিয়া একটা দীর্ঘশ্বাস বাহির হইল। আমার দোষ, আমার দোষ, কেন আমি এমন পাগলের মতো কাজ করলুম? দেয়ালির সময় অসংখ্য পোকা পড়িয়া মরিতে দেখিয়া মনে হয় বুঝি পোকার বংশ নিঃশেষ হইয়া গেল, পৃথিবীতে আর পোকা নাই। পরের বছর আবার অসংখ্য পোকার আবির্ভাব হয়। যুগে যুগে এই চলিতেছে। আলো যতদিন আছে ততদিনই পতঙ্গ পুড়িয়া মরিবে। দোষ কাহার?